বিশ্বকাপের ম্যাচগুলো কোথায় বসে কি দেখবেন ঠিক করছেন? আমরা তো ভাই শেষ পর্যন্ত ওই টিভির সামনেই বসতে হবে। যেহেতু আমেরিকায় গিয়ে বা মেক্সিকোতে, কানাডায় গিয়ে মাঠে বসে খেলা দেখার উপায় নেই। আমাদের ভরসা ওই রাত জাগা। রাত ১টা থেকে শুরু, আবার সকালে ১২টা ১টা পর্যন্ত ম্যাচ আছে। মানে অলমোস্ট সারাদিন এনগেজ থাকতে হবে টিভির সামনে। এখন আমরা তো এভাবে দেখব। আপনি একটু আমাকে বলতে পারেন যে ডিয়েগো সিমিওনে এবার বিশ্বকাপ ম্যাচ কোথায় বসে দেখবেন? অন্তত আর্জেন্টিনার ম্যাচগুলো? এটা আপনারও জানার কথা না, আমিও জানি না। কিন্তু আমি খুব আশা করি যে সিমিওনে এই ম্যাচগুলো দেখার জন্য আমেরিকায় ফ্লাই না করে আর্জেন্টিনায় চলে যান। আর্জেন্টিনায় পাম্পা বলে একটা শহর আছে। এই শহরে ওনার একজন সাবেক সতীর্থ, এই সতীর্থর একটা ফার্ম হাউস আছে। সতীর্থটি আর্জেন্টিনার সাবেক ক্রীড়ামন্ত্রী। এই ফার্ম হাউসে বসে উনি খেলা দেখুক, ওই ক্রীড়ামন্ত্রীরে, সাবেক ক্রীড়ামন্ত্রীরে সঙ্গে নিয়ে। আর এই খেলা দেখতে যাওয়ার সময় মাদ্রিদের পাশেই টেনেরিফে থেকে আরেকটা বন্ধুরে নিয়ে যাক। এই তিনজন ওই পাম্পাতে গিয়ে ফার্ম হাউসে বসে একটা বিশাল জায়ান্ট স্ক্রিনে মন ভরে খেলা দেখুক। খেলা না, তিনজন যার যার ছেলেকে দেখুক খেলতে। একটা সময় তারা তিনজন মাঠে পরস্পরের হাতে হাত রেখে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লড়ছে। একসঙ্গে খুব বেশি লড়াই করা হয় নাই, কিন্তু বন্ধু, শেষ পর্যন্ত বন্ধু। এর মধ্যে দুজন বিশ্বকাপে খেলছে, ডিয়েগো সিমিওনে আর পাবলো পাস। আর যে সাবেক ক্রীড়ামন্ত্রীর কথা বলতেছি তার নাম কার্লোস ম্যাকঅ্যালিস্টার। তিনজনেরই ছেলে এবার বিশ্বকাপ খেলতেছে একসঙ্গে। ম্যাকঅ্যালিস্টার শুনলেই বুঝতে পারতেছেন কার কথা বলতেছি। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ম্যাকঅ্যালিস্টার তো অলরেডি হিরো হয়ে গেছে, একটা বিশ্বকাপ জিতেই ফেলছে, গত বিশ্বকাপ জিতে ফেলছে। সে হচ্ছে কার্লোস ম্যাকঅ্যালিস্টারের ছেলে। তো সেটা তো সবার জানা যে সাবেক ফুটবলার, এই আর্জেন্টিনা দলের হয়ে কিছু ম্যাচও খেলছেন 93-তে। কার্লোস ম্যাকঅ্যালিস্টারের ছেলে এই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ওদের আরো দুটো ভাই, ওর আরো দুটো ভাই টপ লেভেলে খেলে। কেভিন অলরেডি জাতীয় দলের ডাকও পাইছে, ওদের যে বড় ভাই। এবারের মজাটা হচ্ছে যে আরো দুজন ম্যাকঅ্যালিস্টারের আরো দুজন সতীর্থ, ডিয়েগো সিমিওনে এবং পাবলো পাস, এই দুই ডিফেন্ডারের ছেলে এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে একসঙ্গে। দুই ডিফেন্ডারের দুই অ্যাটাকার পুত্র নিকো পাজ এবং গুইলিয়ানো সিমিওনে, এরা দুইজন এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। মজাটা হচ্ছে যে এদের বাবারা পাবলো পাজ আর ডিয়েগো সিমিওনে 1998 সালের বিশ্বকাপে ড্রেসিং রুমে একসঙ্গে ছিলেন, একসঙ্গে মাঠেও নামছিলেন একটা ম্যাচে। আজকে এই যে তিনজনকে নিয়ে মূলত নিকো পাজ এবং সিমিওনে, ওদের নিয়ে একটু কথা বলবো। সঙ্গে ম্যাকঅ্যালিস্টার ওদের বড় ভাই, মানে ওদের চেয়ে একটু সিনিয়র, এবং ওদের বাবাদেরও কিন্তু আবার হচ্ছে কার্লোস ম্যাকঅ্যালিস্টার একটু সিনিয়র। এই এদের নিয়ে একটু কথা বলবো এবং খুব দ্রুত এই সংক্রান্ত একটা আন্তর্জাতিক কন্টেন্ট করব। মানে পুরো বিশ্বকাপে যে এবার আমাদের ভাস্তাদের কি পরিমাণে জোয়ার লাগছে সেটা নিয়েও কন্টেন্ট করব। দেখেন, আমাদের সময়ের হিরোদের ছেলেরা ফুটবলে চলে আসছে, তো তাও অনেক দিন হয়ে গেল। আমি তারপরও গত বিশ্বকাপ ফাইনালে বেশ ধাক্কা খাইছিলাম যখন মার্কাস থুরামকে দেখছি বারবার মেসির পাশ থেকে ছোটাছুটি করতেছে। এটা মানে একাধারে খুব আনন্দের ব্যাপার, আবার নেওয়াও খুব কঠিন যে ভাই এতটা বুড়ো হয়ে গেলাম। লিলিয়ান থুরামরে তো আমরা চোখের সামনে বিশ্বকাপ জিততে দেখছি, সেমিফাইনালে সেই জোড়া গোল করতে দেখছি। সেই লিলিয়ান থুরামের ছেলে এখন বিশ্বকাপ ফাইনাল খেলতেছে। বা এই উইহাকে আমরা দেখছি বিশ্ব মাতাইতে ব্যালন ডিওর জিততে, তার ছেলে বিশ্বকাপ খেলে ফেলছে, টিমোথি উইয়া ইউএস এর হয়ে খেলছে অবশ্য। এরকম তো কতজন, না কতজনের গল্প। সেই জিনিসটা আর্জেন্টিনায় গতবার যখন ম্যাকঅ্যালিস্টার দলে ডাক পেল, বিশ্বকাপ জিতলো, বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা ছিল, তখনও আমাদের জন্য খুব নস্টালজিক ছিল না। কারণ এগুলো অস্বীকার করতে দোষ নেই, কার্লোস ম্যাকঅ্যালিস্টারে আমরা বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তরা চেনার কথা না, খুব যদি নিবিড় ফলোয়ার না হয়। আমি কার্লোস ম্যাকঅ্যালিস্টার সম্পর্কে জানতে পারছি ম্যাকঅ্যালিস্টার অ্যালেক্সিস সম্পর্কে জানার পর। আর কার্লোস মাত্র 3টা না 4টা ম্যাচ খেলছেন আর্জেন্টিনার হয়ে, এবং সেটাও আসলে ওই সময়টায় কিন্তু আমরা রিয়েল সিজনাল ফ্যান ছিলাম, এখনো প্রায় তাই আছে। তখন কোপা আর বিশ্বকাপ ছাড়া কিছু দেখা হতো না। আর্জেন্টিনা তো কনফেডারেশন খুব একটা খেলতো না, ফলে এই দুটো ছাড়া ইন্টারন্যাশনালে তেমন কোনো খোঁজ খবর রাখতাম না। আর কার্লোস কোনো বড় টুর্নামেন্ট মেজরে কখনো দলে ডাকবার নাই। ফলে কার্লোসের ছেলে ম্যাকঅ্যালিস্টার এটা আমাদের খুব একটা ধাক্কা দেয় নাই। বরং আমি তখন অবাক হয়েছিলাম 2022 ওয়ার্ল্ড কাপে যে এর বাপ তো ক্রীড়ামন্ত্রী, ওর বাপ আবার হচ্ছে এই যে মারিসিও মাক্রি,
আধুনিক স্বৈর শাসক বলে কেউ, কেউ বলে যে বর্তমান শাসকের ব্রেন। যেভাবে বলেন মারিসিও মাক্রির অর্থমন্ত্রী ছিলেন ওর বাবা, কার্লোস ম্যাকালিস্টার। এবং কার্লোস ম্যাকালিস্টার ওই পলিটিক্যাল পরিচয় যাই হোক, এই ভদ্রলোক খেলছেন অল্প সময় ইয়ের হয়ে, আর্জেন্টিনার হয়ে, কিন্তু টেনেরিফের হয়ে বেশ ভালো ক্যারিয়ার ছিল, স্পেনের টেনেরিফে ক্লাবের হয়ে। মজার ব্যাপার হচ্ছে এই লোক রিটায়ার করার পরে তার ভাইও ফুটবলার ছিল, ভাইও স্পেনের প্রিমিয়ার লিগ খেলছে। দু ভাই দেশে ফিরে ওই যে বললাম, ওই দেশের বাড়িতে একটা বিরাট ফার্ম হাউস করছে বিশাল জায়গা জুড়ে। এই ফার্ম হাউসটাকে ঠিক ফার্ম হাউস বলা যায় না, এটা করছে আসলে একটা একাডেমি, ফুটবল একাডেমি। এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। পাম্পাতে এই যে একাডেমিটা করছে, এই একাডেমিটা করছে মূলত দরিদ্র বাচ্চাদের জন্য। দুই ভাই মিলে, ওরা দুই ভাই, কার্লোসের বা বাকি ভাইটার নাম ভুলে গেছি, ক্রীড়ামন্ত্রী ভাই আর এক ভাই। ক্রীড়ামন্ত্রী হয়েছেন আবার ওইটার কল্যাণে, ওখানে এত জনপ্রিয় হয়েছেন কার্লোস ওইটা করতে গিয়ে। কারণ আর্জেন্টিনা আপনারা জানেন বড় সিটিগুলোর বাইরে, বুয়েন্স আয়ার্স বা এরকম বড় সিটিগুলোর বাইরে বাচ্চাদের খেলার সুযোগ তৈরি করে দেওয়া একটা দেবতার কাজ। মানে ওখানে লোকজন দেবতা হিসেবে দেখে। আর প্রত্যেকের ওই স্বপ্নটা আছে যে আমার ছেলে ম্যারাডোনা হবে, মেসি হবে। সুযোগ নাই, বড় সিটিগুলোতে না যাওয়া পর্যন্ত আপনি সুযোগ পাচ্ছেন না। আর্জেন্টিনায় কিন্তু সুযোগ সুবিধা খুব কেন্দ্রীভূত, শুধু বিগ সিটিগুলোতে ফুটবল স্ট্রাকচার আছে, এর বাইরে এখনো ভালো গড়ে ওঠে নাই। তো কার্লোস ম্যাকালিস্টার সেইটা করছেন, পাম্পার মতো একটা ছোট্ট জায়গায় বিশাল একাডেমি করছেন। বিশাল মানে বিশাল, আমি পড়ে জানি, আমি তো গিয়ে জানি না। তো সেই কারণে এই এলাকায় খুব জনপ্রিয়, সেই কারণেই তারা ধরে ক্রীড়ামন্ত্রী বানানো হয়েছিল, ক্রীড়া উপদেষ্টা বানানো হয়েছিল প্রথমে, পরে ক্রীড়া মন্ত্রী বানানো হয়েছিল। ওকে, সে চ্যাপ্টার তো গন। কিন্তু মূল ব্যাপার তো তার ছেলে বিশ্বকাপ জিতে ফেলছে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এখন দেখেন, কার্লোসের জুনিয়র সতীর্থ ছিল হচ্ছে ডিয়েগো সিমিওনে আর পাবলো পাস। পাবলো পাসের নামটাও আমরা অত বেশি খেয়াল রাখি না। ডিয়েগো সিমিওনে তো আমাদের হিরো, ডিয়েগো সিমিওনে তো বিরাট ব্যাপার ছিল আমাদের সময়। এখন হয়তো আপনারা যারা এই জেনারেশন তারা আবার বুঝে উঠতে পারবেন না, তারা ভাববেন যে এই জিওভান্নি বা গুইলিয়ানো এদের বাবা। না না না, বা আপনারা অ্যাথলেটিকোর কোচ হিসাবে চেনেন। আমাদের সময় বিরাট খেলোয়াড়, বিরাট খেলোয়াড়। পাবলো পাজো অত বড় খেলোয়াড় না, কিন্তু ওই দুজন আবার বন্ধু, এখন ঘনিষ্ঠ বন্ধু। এদের সিনিয়র ফ্রেন্ড হচ্ছে কার্লোস ম্যাকালিস্টার। কার্লোস ম্যাকালিস্টারের সঙ্গে একই দলে এরা দুজন খেলছে। পাবলো পাস ন্যাশনাল টিমে কার্লোস ম্যাকালিস্টারের সঙ্গে খেলেন নাই, ঘরোয়াতে খেলছেন। কিন্তু সিমিওনে দীর্ঘদিন কার্লোস ম্যাকালিস্টারের সঙ্গে খেলছেন। আবার সিমিওনের সঙ্গে পাবলো পাস তো ইন্টারন্যাশনালি খেলছে, বিশ্বকাপে খেলছে, দুজনে একসঙ্গে 98 ওয়ার্ল্ড কাপে খেলছে। ফলে তিনজনের একটা রসায়ন আগে থেকেই আছে। সেই তিনজনের দেখেন, ম্যাকঅ্যালিস্টারের ছেলে গত বছর বিশ্বকাপ জিতছে, এবারও বিশ্বকাপের প্রাণবমোরাদের একটা। আর এবার বিশ্বকাপে স্কালোনি যে তারুণ্যের উপরে জোর দিলেন, তার ফরওয়ার্ডটা তো খুব তারুণ্য নির্ভর। যদি আপনি মেইন ম্যানটা বাদ দিয়ে হিসাব করেন, মানে লিওনেল আন্দ্রেস মেসিকে বাদ দিয়ে হিসাব করেন, তাহলে দেখবেন বাকি ফরওয়ার্ডটা খুবই ইয়াং। ওর মধ্যে জুলিয়ান আর লাউতারোরে বাদ দিলে বাকিরা তো একদম ইয়াং, মানে কি বাচ্চা বাচ্চা ছেলেপেলে। সেই বাচ্চা ছেলেপেলের মধ্যে দুইটা দুই পাশে এই সিমিওনের ছেলে আর পাবলো পাজের ছেলে, নিকো পাস আর গুইলিয়ানো সিমিওনে। কি একটা অদ্ভুত কাকতাল না? ঠিক 18 বছর পরে দুই বন্ধুর দুই ছেলে এসে আবার জাতীয় দলে এক হচ্ছে। এবং মজাটা হচ্ছে, তখন পাবলো পাস ছিলেন সিবি, ইয়েও সিবি ছিলেন, আহ, সিমিওনে সিবি, হ্যাঁ সিবি ছিলেন। দুজনে ডিফেন্সে খেলতেন। সিমিওনের ওই সময় কাউন্টার মানে পার্টনার তো দুনিয়া কাঁপানো সিবি হ্যাভিয়ার জানেতি। সেই জন্যই মূলত পাবলো পাস জাতীয় দলে রেগুলার হইতে পারেন নাই। ওই সময় আর্জেন্টিনার যে টিম, ম্যারাডোনা শখ কাটায় উঠতে পারলে ওই টিমের আসলে ফাইনাল খেলাই উচিত ছিল, কিন্তু আসলে তো দুঃখ নিয়েই শেষ পর্যন্ত শেষ করতে হয়েছে। সেই দুঃখটাই ঘুচাইতে যেন এই বাচ্চারা এখন দলে ডাক পেয়েছে। কিন্তু যেটা আমার কাছে খুব মজা লাগে, যে নিয়তের প্যারাডক্সগুলো দেখেন, ফানটা দেখেন ফুটবল নিয়ে, যে একদিকে তাদের দুজনের ড্রেসিং রুমের ওই বিশ্বকাপে যাওয়ার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়ে তাদের দুই সন্তান আবার বিশ্বকাপ ড্রেসিং রুমে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কি পরিচয়, তারা দুজন একদম সবার পিছনে দাঁড়াতো, মানে গোলকিপারের ঠিক আগে। আর এরা দুজন একদম সবার আগে গিয়ে দাঁড়াবে। এরা হচ্ছে জেনুইন ফরওয়ার্ড, মানে দুটি ডিফেন্ডারের বাবা দুটি ফরওয়ার্ড হয়েছে। কি প্যারাডক্স, কি পরস্পর বিরোধিতা! আর সব মিলে যদি ভাবেন, তিনজন এক্স ইন্টারন্যাশনালের ছেলে, অ্যালেক্সিস নিশ্চয়ই এদের দুজনকে আলাদা করে গাইড করবে। যদিও অ্যালেক্সিস নিজেই খুব লাজুক ছেলে, বয়সে এদের চেয়ে একটু 3-4 বছরের বড়, তারপরে খুব লাজুক ছেলে। তাকে আবার মেসির খুব সায়রে সামলায় রাখা লাগে, তারে
কেউ খোঁচা টোচা দিয়ে কথা বললে সে খুব অভিমানী হয়ে পড়ে। তবে আমার ধারণা ইন দ্য মিন টাইম সে বড় হয়ে গেছে। তার উচিত হবে এই দুটিরে সামলায় রাখা। যে তোরা সম্পর্কে আমার হচ্ছে জুনিয়র। কারণ তোদের বাপরা আমার বাপের জুনিয়র ছিল। সেখান থেকে তোরা আসছিস আমার জুনিয়র হিসেবে। এখন থেকে আমার কথা মতো চলবি। রীতিমতো র‍্যাগিং দিয়ে রাখা উচিত। আশা করি এরা ৩ জন মিলে ৩ জন পিতার স্বপ্ন পূরণ করবেন। আমি জানি না কার্লোসের স্বপ্নের ব্যাপারটা। কারণ কার্লোস ম্যাকঅ্যালিস্টার তার জীবনেতে অনেক কিছু পাইছেন। পলিটিক্যালি, ফিন্যান্সিয়ালি ধনী মানুষ, বিরাট ধনী মানুষ। আ একটা কি গ্রুপ অফ কোম্পানিও আছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার বড় ব্যবসায়ী। ফলে জীবনে পাইছেন কম না। কিন্তু ফুটবল থেকে তো তেমন কিছু পান নাই। এট লিস্ট আকাশি সাদা যে জার্সিটা ওটা থেকে কিছু পান নাই। নিজে বিশ্বকাপ খেলতেই পারেন নাই। মেজর কোনো ট্রফি খেলতে পারেন নাই। আর সিমিওনে পাজের কথা যদি বলি, পাজ হয়তো স্বপ্ন দেখতেন যে পুরোদস্তুর জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা। সেই সুযোগই পান নাই। সিমিওনি সবকিছু পাইছেন। জাতীয় দলে লম্বা ক্যারিয়ার পাইছেন, জাতীয় দলে লিডারশিপ পাইছেন, কিন্তু ট্রফিটা পান নাই। ওই জেনারেশনটাই তো সিমিওনে জানেত্তিদের যে গোল্ডেন জেনারেশনটা কিছু পায় নাই জীবনে। এই জন্যে বললাম যে সিমিওনে দয়া করে মাদ্রিদ থেকে একটু কষ্ট করে আগে টেনেরিফেতে যান। টেনেরিফেতে গিয়ে পাবলো পাজরে নেন। পাবলো পাজও কোচিংয়ে ভিড়ছিলেন খেলা ছাড়ার পরে। কিছুদিন টেনেরিফে কোচিংও ইয়থ টিমের কোচিংও করেছেন, তারপর সব ছেড়ে ছুড়ে দিয়েছেন। এখন আর ওনার কোনো খোঁজ খবর পেলাম না ইন্টারনেটে যে লোকটা কি করে, কি নিয়ে ব্যস্ত। কিন্তু টেনেরিফেতেই আছেন এটুকু অন্তত নিশ্চিত। তো মাদ্রিদ থেকে রওনা হয়ে টেনেরিফেতে যান আগে। গিয়ে ওখান থেকে বন্ধু পাবলোরে নিয়ে সিমিওনে চলে যান এই ম্যাকঅ্যালিস্টারদের বাড়ি। গিয়ে ওখানে ফার্ম হাউসে বসে ৩ বন্ধু গলা জড়াজড়ি করে ৩ জনের ছেলের খেলা দেখেন একসঙ্গে। আই হোপ একটা সিঙ্গেল ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও এই ৩ টা ছেলে একসঙ্গে মাঠে নামুক। আমরা অন্তত নস্টালজিয়ায় কেঁপে উঠি যে আমাদের সময়টা তারুণ্য নিয়ে আবার ফিরে আসছে। ইটস কল্ড দেজাভু। এই দেজাভু কিন্তু এবার বিশ্বকাপে প্রবল আকার ধারণ করতেছে। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন কিনা ১২-১৩টা এ স্টার কিড যাদের বাবারা ইন্টারন্যাশনাল ফুটবল খেলছেন তারা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবে এবার। সেই স্টার কিডদের নিয়ে একটা আলাদা পর্ব করব। শুধু আর্জেন্টিনার এই ৩টা না ১২-১৩টা স্টার কিড। মানে সেটা শোনার পরে 90s কিডস যারা আমার কনটেন্ট দেখে থাকেন তারা নিজেদের আর বুড়ো না বলে উপায় নেই। আমি অনেক আগেই নিজেরে বুড়ো মেনে নিছি। কিন্তু আপনারাও যে নিজেদের আর ইয়াং বলবেন সে সুযোগ নাই। মানতেই হবে যে আপনাদের হিরোদের সন্তানরা অলরেডি হিরো হওয়ার পথে। সেই কনটেন্টটার প্রত্যাশায় থাকলাম আর এই সব স্টার কিডদের দারুণ জ্বলে উঠতে দেখতে চাই। কারণ নস্টালজিয়ায় মেতে উঠতে চাই। সবাই ভালো থাকবেন।